আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে ৩০০ জন সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য আছেন। একটা বিশাল মন্ত্রিপরিষদ আছেন। নির্বাচিত সংসদ সদস্যের মধ্য থেকে অনেককে মন্ত্রী করা হয়েছে। অনেককে মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে তারপর তাদেরকে বিভিন্ন সরকারি দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। এর বাইরে সংসদ সদস্য পদে মহিলাদের নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে এরকম দৃষ্টিনন্দন আকর্ষণীয় জনপ্রতিনিধি অথবা রাজকীয় প্রতিনিধি যাদের নামের আগে পেছনে সংসদ সদস্য, মন্ত্রী ইত্যাদি শব্দগুলো রয়েছে। উপমন্ত্রী, উপমন্ত্রী নাই, প্রতিমন্ত্রী বা উপদেষ্টা, বিশেষ সহকারী, এই পদগুলো রয়েছে। এদের সংখ্যা প্রায় 450। তো এই যে 450 মানুষ, এই মানুষগুলো আমাদের এই সমাজের ইন জেনারেল আলোকবর্তিকা হওয়া উচিত। দে মাস্ট হ্যাভ এ ম্যাগনেটিক পাওয়ার। তারা যেখানে যাবে সেখানে তারা একেবারে একটা চুম্বক শক্তির মতো বসে থাকবে, আর চারিদিক থেকে প্রবলভাবে আকর্ষিত হয়ে জনগণ তাদের দিকে আসবে। রানী মৌমাছিকে কেন্দ্র করে পুরো একটা মৌচাকের লক্ষ লক্ষ মৌমাছি যেভাবে আবর্তিত হয়, যেভাবে একত্র থাকে, একটি মৌচাক ভেঙে দেওয়ার পরেও আর একটা মৌচাক তারা তৈরি করে এই রানী মৌমাছির নির্দেশে। রানীর জন্য তারা জীবন দেয়, রানীর জন্য তারা মধু সংগ্রহ করে, এবং সেই মধু সংগ্রহের যে প্রক্রিয়া, এটা আপনারা যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন। কোরআনে এই মৌমাছি নিয়ে একটা সূরা আছে। তো এই যে মৌমাছির যে কর্মকাণ্ড, সেই পুরো কর্মকাণ্ডের মধ্যেই আপনি রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, রাজা, মন্ত্রী, এমপি, আমির, উমরা, সম্রাট, সম্রাজ্ঞী, এই সব জিনিসগুলো পেয়ে যাবেন। যখন প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম, সেই স্বাভাবিক নিয়ম অনুযায়ী একজন রাজপুরুষের যে আকর্ষণ, সে আকর্ষণ না থাকে, ইট মিনস তিনি আর রাজপুরুষ নন। রাজা অলওয়েজ রাজা। রাজাকে দুইভাবে উপস্থাপন করা হয় রাজপুরুষকে: তার অফিস দ্বারা, তার পোশাক দ্বারা, তার কর্ম দ্বারা, আর তার উপর একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে। তিনি যেখানে দাঁড়ান লোকজন বুঝতে পারে সে রাজা। আমরা অতীতে যে গল্পগুলো পড়েছি, দেখেছি, শুনেছি, লক্ষ মানুষের মধ্যে একেবারে বেশহীন কোনো পোশাক আশাক ছাড়া আপনি দাঁড়িয়ে যাবেন, সঙ্গে সঙ্গে সে বলবে, মানে সে যদি বলে আমি রাজা, আশেপাশে সব মানুষ আনুগত্য প্রকাশ করবে। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই বোঝানোর জন্য। তার আগে একটু বলে নেই যে শিরোনাম নিয়ে আলোচনা করছি যে বর্তমানে যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, তাদেরকে ঘিরে মানুষের কোনো আকর্ষণ নেই, কোনো আগ্রহ নেই। এদেরকে দেখে মানুষ বলছে না আমাদের এমপি, আমাদের মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমরা তাকে ভালোবাসি, আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদের জন্য কাজ করছে, উই আর মাচ গ্রেটফুল। মানুষের দৃষ্টিতে এই জিনিসগুলো ফুটে উঠছে না। কেন উঠছে না, কি উঠছে না সেগুলো বলবো, কিন্তু তার আগে কাহিনীটা বলে নেই। নেপোলিয়ন বোনাপার্ট, আপনারা জানেন মানবজাতির ইতিহাসে ৩-৪ জন যদি সর্বকালের মিলিটারি জিনিয়াস থাকেন, যারা একই সঙ্গে মিলিটারি জিনিয়াস বিশ্ব জয় করেছেন এবং একই সঙ্গে সুন্দর একটা শাসন ব্যবস্থা, একটা শাসনতান্ত্রিক প্রক্রিয়া এবং একটি যাকে বলা হয় সিস্টেমের সঙ্গে সঙ্গে লিখিত কোড অফ কন্ডাক্ট, এগুলো উপহার দিয়েছেন, তাদের মধ্যে প্রধানতম সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। জীবনের উত্থান পতনে তিনি একবার পরাজিত হলেন এবং তাকে ব্রিটিশরা একটা দ্বীপে বন্দি করে রাখলো। তিনি যেখানে মারা গেলেন সেন্ট হেলেনা না, আর একটা দ্বীপে। তো সেই দ্বীপ থেকে তিনি পালিয়ে এলেন, সমুদ্র পাড়ি দিয়ে তিনি তীরে পৌঁছলেন, এবং তীরে পৌঁছানোর পর
তিনি যেটা দেখলেন সেটা হলো তার সামনে তাকে গ্রেপ্তার করার জন্য এক ডিভিশন সৈন্য দাঁড়িয়ে আছে। এক ডিভিশন সৈন্য মানে ৮,০০০ সৈন্য। ৮,০০০ সৈন্য যিনি আজকের যুগে একজন মেজর জেনারেল থাকেন এটার কমান্ডে। তো এরা সবাই ফ্রান্সের সৈনিক। নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা চলে যাওয়ার পরে যারা ক্ষমতায় ছিলেন তারা ব্রিটিশদের তাবেদার। এখন যেভাবে বাংলাদেশের অনেকে আমেরিকার তাবেদার বলা হচ্ছে, আগে যেভাবে ভারতের তাবেদার বলা হতো, ঠিক একইভাবে তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের তাবেদার। তো সেই তাবেদারদের একজন জেনারেল ৮,০০০ সৈন্য নিয়ে নেপোলিয়ন বোনাপার্টকে পেয়ে গেছে, একেবারে সমুদ্র থেকে নামছে। তো সম্রাট প্রথমে ধমক দিলেন, তোমরা কি করছো? আমি তোমাদের সম্রাট। এই কথা বলার সঙ্গে সঙ্গে মানে এ কি রাজসিক কমান্ড, আই এম ইউর কিং। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পুরো বাহিনী, ৮,০০০ বাহিনী ইনক্লুডিং দ্য জেনারেল, সেই জেনারেল তারা তাদের অস্ত্র সমর্পণ করে সঙ্গে সঙ্গে মাথা নুয়ে বো করে আনুগত্য প্রকাশ করলো। জাস্ট একটা শব্দ। বুঝার চেষ্টা করেন তো। আজ বাংলাদেশে আসছে এবং এয়ারপোর্টে নামার পরে শেখ হাসিনা নামছে। নামার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করার জন্য ৮,০০০ সৈন্য সেখানে গেছে, ইনক্লুডিং একজন লেফটেন্যান্ট জেনারেল। এবং সেম ঘটনাটা ঘটলো। তাহলে বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ শেখ হাসিনা। ঠিক সেম ঘটনা নেপোলিয়ন বোনাপার্টের ক্ষেত্রে ঘটছে। তিনি তাকে বলে, দাঁড়াও, স্ট্যান্ড আপ। দাঁড়ালেন। তারপর তিনি সেই বাহিনীর নেতৃত্ব নিয়ে এই যে ওই দিন থেকে যুদ্ধ শুরু করলেন, আর এক দফা, সেই তার বিজয়গাথা শুরু হলো। এরপরে তিনি ওয়াটারলু যুদ্ধে পরাজিত হলেন এবং সেন্ট হেলেনাতে গেলেন, কিন্তু এইটা দিয়ে তার দ্বিতীয় দফা শুরু হলো। এই হলো রাজার কমান্ড, এই হলো রাজার চরিত্র, এই হলো রাজার যোগ্যতা, এই হলো রাজাকে নিয়ে মানুষের আদিক্ষেতা, আকর্ষণ। তো সেই দিক থেকে এখন যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, বড় বড় পদ পদবিতে আছেন, তাদেরকে নিয়ে আমি আমাদের এই সমাজে এ ধরনের কোনো আদিক্ষেতা দেখিনি, কোনো আগ্রহ দেখিনি, কোনো আকর্ষণ দেখিনি। রাস্তাঘাট দিয়ে ওই যে মন্ত্রী যাচ্ছে, ওই যে এমপি যাচ্ছে, এই বিষয়গুলো দেখি না। বরং এটা কেমন যেন তাচ্ছিল্য। মন্ত্রী এমপিরা যে কথাগুলো বলছে, তারা ট্রলের শিকার হচ্ছেন, তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করা হচ্ছে, এবং তারা আগে মন্ত্রী এমপি হওয়ার আগে যে অবস্থায় ছিলেন সম্ভবত এখন তার সাথে আরও একটা বেজ্জুতির অবস্থায় পড়ে গেছেন। এদের সামাজিক কর্মকাণ্ড কমে গেছে, হাট বাজারে যাওয়া কমে গেছে, বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ কমে গেছে, এবং এই সমস্ত লোকের সঙ্গে ইন জেনারেল আগে যে সকল বন্ধুবান্ধব তাদের ছিল তারা কেউ যোগাযোগ করছে না। এদের সাথে সম্পর্ক থাকাটা অনেকে মনে করছে তেমন একটা নিরাপদ নয়। এবং এরা যখন কোনো একটা স্ট্যাটাস দিচ্ছে, কথাবার্তা বলছে, ঠিক সামাজিক মাধ্যমে বেশিরভাগই গালাগালি হচ্ছে, ভীষণ রকম গালাগালি হচ্ছে। এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এটা হয়তো আরও সামনে বোঝা যাবে। কিন্তু এই লক্ষণটা, এই যে রাজপুরুষদের যে রাজস্বিকতা, সেই রাজস্বিকতা যে না থাকা, এটা আমি মনে করি যে এই মুহূর্তে সরকারের জন্য একটা বিরাট নেতিবাচক এবং জনগণের জন্য একটা হতাশা ব্যঞ্জক। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো চারিদিকে শুনশান নীরবতা। ঠিক একটা সমাজে যে ধরনের সরব থাকে, যে ধরনের গৌরব থাকে, যে ধরনের কলকোলাহলে মুখরিত থাকে, সমাজের একটা স্রোত থাকে। কিছু মানুষ স্রোতের অনুকূলে পাল তুলে, কিছু মানুষ স্রোতের বিপরীতে তারা সাঁতরায়, কিছু মানুষ বাতাসের অনুকূলে পাল তুলে, কিছু মানুষ বাতাস এবং জোয়ারের প্রতিকূলে গুণ টানতে থাকে। এবং এটা হলো সমাজের একটা স্বাভাবিক চিত্র। আর এখন সব নীরব। হাওয়া যেদিকে সেদিকে বাতাস দিচ্ছে সবাই, জোয়ার যেদিকে সেদিকেই নৌকা ছেড়ে দিয়েছে সবাই। এখানে কোনো ভাওয়াইয়া নেই, ভাটিয়ালি নেই, জারি নেই, সারি নেই, আনন্দ নেই, উল্লাস নেই, গান নেই, কবিতা নেই, শুধু খাল কাটা, শুধু কার্ড, শুধু এই তোমরা কেমন আছো, লেখাপড়া করছো তো, নকল চলবে না, এই জিনিসগুলো। এই পর্যন্তই আগালাম, বাকিগুলো আপনারা যোগ করে নেন।
এই যে সমাজের যে স্পন্দন, সে স্পন্দন স্টপ হয়ে গেছে। আর যখন চারিদিক থেকে স্টপ হয়ে যায়, গভীর রজনী আপনি অন্ধকারের মধ্যে ঝিঝি পোকা, এমনকি তেলাপোকার, এমনকি টিকটিকি, তাদের নড়াচড়ার শব্দগুলো শুনতে পান। তো এই স্তব্ধ সমাজে বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, রাজু চত্বরে কি হচ্ছে, মগবাজারে কি হচ্ছে, কারণ বাজারে কি হচ্ছে, কচু খেতে কি হচ্ছে, মানুষ কান পেতে থাকে। মানুষ জানতে চায় সীমান্তের ওপারে কি হচ্ছে, সীমান্তের এপারে কি হচ্ছে, কে ডাকে, কে আসে, কে যায়। এই যে ফিসফাস, এই যে ভৌতিক একটা কাণ্ড, এটি মানুষের হৃদয়ে ভয়ের সৃষ্টি করে, আতঙ্কের সৃষ্টি করে, পিলে চমকানোর মতো ঘটনা ঘটে যায়। সেটা আমাদের এই সমাজে এখন শুরু হয়েছে। সরকার মাত্র ৭০ দিন বয়স। আচ্ছা, এই সরকার পূর্ণমেয়াদে যেতে পারবে তো? কতদিন থাকবে এই সরকার? আওয়ামী লীগ নির্বাচনে ভবিষ্যতে জীবন আসতে পারবে? আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে, দেশে আসবে? মানে কোনো কথাতেই আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না, আর কোনো কথাতেই বিএনপি জামাতকে যে ক্ষমতার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় তাদেরকে রাখা যাচ্ছে না। মাঝপথে কিসের যেন বাধা, কিসের যেন হতাশা। মনে হয় কেউ নেই, মনে হয় কিছু নেই, মনে হয় যে তোমার আমার মধ্যে আমরা দাঁড়িয়েছি কুলাকুলি করে, আলিঙ্গন করে, কিন্তু মধ্যে একটা হিমালয়ের পাহাড় আছে। আমি প্রিয়তমাকে ধরে রেখেছি। ধরুন আমার প্রিয়তমা ক্ষমতা বা আমার সিংহাসন, আমি তাকে বুকের মধ্যে চেপে ধরেছি আলিঙ্গন করে, কিন্তু প্রিয়তমা কিংবা আমি দুজনে অনুভব করছি যে আমাদের মাঝে একটা বিশাল পাহাড় আছে, এটা দেয়াল আছে, এটা সমুদ্র আছে, পদ্মার ঢেউ আছে। এরকম একটা অবস্থা। কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না, কেউ কাউকে আপন ভাবতে পারছেন না, কেউ অথরিটি নিয়ে দাঁড়াতে পারছেন না, কেউ বলছেন না যে আমি, আমার, আমাদের, এটা করতে হবে, এটা মানতে হবে, এটা হবে, এর বাইরে কিচ্ছু হবে না। কেউ তার জন্মের ইতিহাস নিয়ে গর্ব করতে পারছেন না। জন্ম মানে আমি যে ক্ষমতায় এসেছি, ভালো একটা নির্বাচন হয়েছে, ইত্যাদি অনেক কিছু। এগুলো নিয়ে একটা গর্বের বিষয় আছে। একটা নিজের জীবন, আমি যেহেতু নির্বাচন করেছি, বেশ কয়েকটি নির্বাচন করেছি, সংসদ সদস্য হয়েছি, দুটো বড় দলের একেবারে দুঃসময় এবং সুসময়। ১-১১-র সময় আওয়ামী লীগে ছিলাম, তো ওই সময় আওয়ামী লীগকে দেখেছি। তারপর তাদের সুসময়, আওয়ামী লীগের যখন ক্ষমতার একেবারে স্বর্ণ সময় ২০০৮ থেকে ২০১৪ সরকার দলীয় এমপি ছিলাম। আবার সরকার দলের এমপির বাইরে গিয়ে স্বাভাবিক একজন মানুষ হিসেবে ২০১৪ থেকে ১৮, ২০১৮ থেকে ২৪ পর্যন্ত সেই বিরোধী দলীয় বিএনপির এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের তীব্র সেই যে উত্তাপ, সেটা অনুভব করেছি। দুই দলেরই যারা কর্তা ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, তাদের অন্তরের কথা শুনেছি। এর মধ্যে অনেক বান্ধব আছে, অনেক বান্ধবী আছে। তো এত কিছুর মধ্যে যেটা দেখেছি যে স্বাভাবিক অবস্থায়, ধরেন আমি এমপি ছিলাম, আমাকে কেন্দ্র করে ওইরকম একটা চক্র ছিল, আকর্ষণের চক্র, যেখানে যেতাম এমপি সাহেব আসছে। তারপর এজ এ ব্যক্তি হিসেবে যেখানে গেছি অমুক আসছে। এমনকি এই যে ঠিক ইউনূসের জমানাতেও রাস্তাতে হাঁটছি, মানে মানুষ যে আমার দিকে তাকাতো, সেই তাকানোর যে জায়গাটার মধ্যে এক ধরনের এক্সপেকটেশন ছিল, শ্রদ্ধা ছিল, আকর্ষণ ছিল। সেই আকর্ষণগুলো এখন ইন জেনারেল, ইন পার্সন, এই বাংলায় আমি সহ কারোরই নেই। বাকি যা কিছু দেখছেন এগুলো তৈরি করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, কিন্তু অন্তঃস্থল থেকে আকর্ষণটা আসছে না। ইটস ভেরি অ্যালার্মিং, ভীষণ রকম অ্যালার্মিং। এবং এগুলো অ্যালার্জি তৈরি করে। সর্বশেষ নানা রকম কথা
ফিসফাস হচ্ছে, কানে কানে হচ্ছে, চুপি চুপি অনেক কথা হচ্ছে, অনেক উচ্চারণ করছেন না, অনেকে ইঙ্গিতে বলছেন ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, হবে হবে, চিন্তা করেন না, আচ্ছা ঠিক আছে হবে হবে, কি হবে আর আগানো যাচ্ছে না। অনেকে ১ আঙ্গুল দেখাচ্ছে, অনেকে ২ আঙ্গুল দেখাচ্ছে, অনেকে ৫ আঙ্গুল দেখাচ্ছে। এর অর্থ কি? রাস্তাঘাটে আকার ইঙ্গিতে অনেক কিছু ঘটছে। ফলে ক্ষমতার যে বৃত্ত এবং বলয়, এর মধ্যে হাসি নেই, এর মধ্যে সহজাত যে নড়াচড়া নেই, সহজাত শব্দগুলো নেই। আর সেই যে ফিসফাস, প্রকাশ্য রাজপথে ফিসফাস, জনারণ্যে ফিসফাস, অন্ধকারে ফিসফাস, পর্দার আড়ালে ফিসফাস, কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? কি হবে আমাদের এই দেশ এবং জাতির? কি হবে আমাদের পরিণতি? আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।